রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইরান আবারও পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের উপর নিজেদের সার্বভৌম অধিকার থাকার কথা স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে অবস্থান তুলে ধরেন। বাঘাই বলেন, এসব অঞ্চলে ইরানের অধিকার ও দায়িত্ব নির্ধারণে বিদ্যমান আইনই যথেষ্ট। একই সঙ্গে হরমুজ প্রণালী ও সংশ্লিষ্ট সামুদ্রিক অধিকার নিয়ে পার্লামেন্টে যেসব আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আইন প্রণেতাদের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিদ্যমান আইন এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি উভয় বিষয়কেই বিবেচনায় নিয়েছে। বাঘাই আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী পার্লামেন্টের অবস্থান স্পষ্ট ও সুস্পষ্ট। তাই আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা করাকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের দায়িত্ব বলে মনে করে। ইরানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন হরমুজ প্রণালীকে ঘিরে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এর নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং জাহাজ চলাচল নিয়ে যে কোনো সিদ্ধান্ত সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। বাঘাই জানান, সংশ্লিষ্ট বিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নিজেদের বিশেষজ্ঞ মতামত দিয়েছে। আইন প্রণেতারা চাইলে ভবিষ্যতে তারা প্রয়োজনীয় পরামর্শ ও মতামত প্রদান করবেন। তেহরানের বক্তব্য থেকে স্পষ্ট, হরমুজ প্রণালীকে শুধু সামরিক বা কৌশলগত বিষয় হিসেবে নয়, বরং নিজেদের সার্বভৌম অধিকার ও জাতীয় আইনের অংশ হিসেবেও দেখছে ইরান। ফলে ভবিষ্যতে প্রণালীটির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে যে কোনো আন্তর্জাতিক আলোচনায় ইরানের এই অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কাতারের কাছে নিখোঁজ 2 ইরানি পাইলটের ভাগ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। আজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 2 মার্চ কাতার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ওই 2 ইরানি পাইলট নিখোঁজ হন এবং তাদের জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে তেহরানের কাছে তথ্য রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে কাতারের কাছ থেকে পরিষ্কার তথ্য প্রয়োজন বলে মন্তব্য করেন বাঘাই। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানি মুখপাত্র। তিনি বলেন, চুক্তিতে 60 দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, বরং ওই সময়সীমা ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত সময়। ফলে 60 দিনের সময়সীমা শেষ হওয়াকে কেন্দ্র করে ইরানের ওপর কোনো চাপ প্রয়োগের সুযোগ নেই বলে ইঙ্গিত দেন তিনি। হরমুজ প্রণালী নিয়েও ইরান ও ওমানের মধ্যে সমন্বয়ের কথা তুলে ধরেছেন বাঘাই। তিনি বলেন, 2 দেশ প্রণালীটিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করতে একটি কার্যকর ব্যবস্থা বা মেকানিজম তৈরি করতে একসঙ্গে কাজ করছে। তেহরান মনে করে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার মাধ্যমেই হরমুজের নৌ চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সঙ্গে বাঘাই স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ কোনোভাবেই ইরানকে তার নীতি পরিবর্তনে বাধ্য করতে পারবে না। তেহরান অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ মোকাবেলা করে নিজস্ব স্বার্থ ও আঞ্চলিক অবস্থান ধরে রাখবে বলেও জানান তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজায় প্রতিরাতে 30 থেকে 40 জন ফিলিস্তিনিকে হত্যার জন্য একটি কোটা নির্ধারণের কথা বলেছেন। গারিবাবাদি মনে করেন, বেন গাভিরের এই বক্তব্য ভবিষ্যতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সংরক্ষণ করা উচিত। আজ নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বেন গাভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েলি মন্ত্রী একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন এবং সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কথা বলেছেন। গারিবাবাদির ভাষায়, এসব বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীরভাবে বিবেচনার বিষয়। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, বেন গাভিরের বক্তব্যকে এমন স্বীকারোক্তি হিসেবে নথিবদ্ধ করা প্রয়োজন যা ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বিচার প্রক্রিয়ায় ব্যবহার করা যেতে পারে। তার মতে, গাজায় সংঘটিত অপরাধের জন্য যারা দায়ী তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে এবং সেই সময় এসব বক্তব্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। এর আগে শনিবার ইতামার বেন গাভির প্রকাশ্যে বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে 30 থেকে 40 জন মানুষকে হত্যা করা উচিত। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনা সৃষ্টি করেছে। গারিবাবাদির বক্তব্য এমন এক সময় এসেছে যখন গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি, জোরপূর্বক বাস্তুশ্রুতি এবং বসতি সম্প্রসারণের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ রয়েছে। ইরান বলছে, এসব বক্তব্য ও কর্মকাণ্ড ভবিষ্যতের আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় যথাযথভাবে নথিভুক্ত করা জরুরি। ইরাক সীমান্ত সংলগ্ন পশ্চিম কারণ অঞ্চলের আজাদেগান তেল ক্ষেত্র এখন ইরানের প্রকৌশল
প্রযুক্তি অর্থায়ন ও ব্যবস্থাপনার সক্ষমতার বড় পরীক্ষা। বিশ্বের অন্যতম বৃহৎ তেল সম্পদ সমৃদ্ধ এই ক্ষেত্রটি দীর্ঘদিন বিদেশি চাপ, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে পূর্ণাঙ্গভাবে উন্নয়ন করতে পারেনি। বর্তমানে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য দৈনিক প্রায় 2,05,000 ব্যারেল উৎপাদন থেকে তা 5,50,000 ব্যারেলে উন্নত করা। আজাদ এগানির উন্নয়নে একসময় জাপানের ইনপেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পরিকল্পনা করেছিল। 2004 সালে প্রতিষ্ঠানটি উন্নয়ন চুক্তিতে যুক্ত হলেও মার্কিন নিষেধাজ্ঞাজনিত ঝুঁকির কারণে ধীরে ধীরে সরে যায়। পরে চীনা কোম্পানিগুলো প্রকল্পের বিভিন্ন অংশে যুক্ত হয়, কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত ইরানি প্রতিষ্ঠানগুলো ভূমিকা বাড়তে থাকে। বর্তমানে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানিও দেশীয় ঠিকাদাররা প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ডাউনহোল পাম্প, ওয়েলহেড সরঞ্জাম, ড্রিলিং উপকরণ ও উৎপাদন ব্যবস্থার মতো ক্ষেত্রে স্থানীয় প্রযুক্তি উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে ইরান। ফলে নিষেধাজ্ঞা একদিকে প্রকল্পের ব্যয় ও জটিলতা বাড়ালেও অন্যদিকে দেশীয় শিল্প সক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থায়ন। প্রায় $10 বিলিয়ন এই প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ সীমিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড ও ইরানি ব্যাংকগুলোর মাধ্যমে অভ্যন্তরীণ অর্থ সংগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজাদ এগান ইরানের মজনুন তেল ক্ষেত্রের সঙ্গে একই ভূগর্ভস্থ সম্পদের অংশীদার হওয়ায় এর কৌশলগত গুরুত্ব আরও বেশি। দ্রুত ও দক্ষভাবে উৎপাদন বাড়ানো ইরানের জন্য অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার বিষয়ও। 5,50,000 ব্যারেল দৈনিক উৎপাদনের লক্ষ্য অর্জনে আধুনিক ড্রিলিং, কৃত্রিম উত্তোলন ব্যবস্থা, বৈদ্যুতিক সাবমার্সিবল পাম্প ও উন্নত রিজার্ভার ব্যবস্থাপনা অপরিহার্য। সফল হলে আজাদ এগান বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি, অর্থায়ন ও প্রকৌশলের সমন্বয়ে ইরানের তেল শিল্পে নতুন মডেল তৈরি করতে পারে। ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ও প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতের অভিযানে ইউক্রেনের 822টি ড্রোন শনাক্ত, প্রতিহত, ধ্বংস করেছে। হামলায় রাশিয়ার বিভিন্ন স্থানে হতাহতের খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় 5 জন নিহত হয়েছেন। বেলগরদ অঞ্চলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরেবিয়ভ জানান, সেখানে রুশ বাহিনী ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট 167টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে। হামলার সময় রুশ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াল্ট বেরিজের একটি গুদামেও আঘাত হানে ড্রোন। ওই ঘটনায় কেউ আহত না হলেও মস্কো অঞ্চলের অন্য একটি হামলায় 83 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, ইউক্রেন থেকে ছোড়া প্রায় 600 ড্রোনের লক্ষ্য ছিল মস্কো। ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এসব হামলায় 6 জন আহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের উপর 1,500টিরও বেশি ড্রোন, প্রায় 1,560টি গাইডেড বোমা এবং 62টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার উপর ইউক্রেনের তীব্রতর হামলার লক্ষ্য মস্কোকে চাপ দিয়ে কিয়েভের শর্তে শান্তি আলোচনায় বসানো। তবে মস্কো এসব হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে বলেছে, এতে বহু রুশ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের নিরাপত্তার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। গত 7 আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির আওতায় 3 দেশ শুধু রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াবে না, বরং প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি, যৌথ সামরিক মহড়া এবং অস্ত্র উৎপাদনেও ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা করছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, চুক্তির বাস্তবায়নের জন্য 3 দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের সমন্বয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তোলা হবে। ফলে এটি কেবল একটি প্রতীকী প্রতিরক্ষা চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সামরিক সহযোগিতার ভিত্তি তৈরির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হল এর যৌথ প্রতিরক্ষা ধারা। 3 দেশ ঘোষণা করেছে তাদের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার উপর হামলা বলে বিবেচনা করা হবে। এই নীতিটি অনেকাংশে ন্যাটোর আর্টিকেল 5 এর সঙ্গে তুলনীয়, অর্থাৎ কোনো সদস্য রাষ্ট্র সামরিক আক্রমণের শিকার হলে অন্য 2 দেশ রাজনৈতিক, সামরিক বা কৌশলগত সহায়তা দেওয়ার অবস্থানে থাকবে। যদিও এটি ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোট নয়, তবু এই ধারাটি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা সম্পর্ককে আগের তুলনায় অনেক বেশি কৌশলগত মাত্রা দিতে পারে। চুক্তির পেছনে বর্তমান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বড় ভূমিকা রাখছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবং এর ফলে উপসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া উত্তেজনা সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা সংকট এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য হামলা সৌদি আরবকে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে ভাবতে বাধ্য করছে। এই বাস্তবতায় তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা রিয়াদের জন্য একটি অতিরিক্ত কৌশলগত নিরাপত্তা স্তর তৈরি করতে পারে।
তুরস্কের জন্য এই চুক্তির গুরুত্ব কম নয়। আঙ্কারা দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তুরস্কের ড্রোন, সাঁজোয়াজান, ক্ষেপণাস্ত্র, রাডার, নৌযান এবং অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তি ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে পরিচিতি পেয়েছে। সৌদি আরবের বিপুল প্রতিরক্ষা বাজেট এবং পাকিস্তানের সামরিক উৎপাদন ও প্রকৌশল সক্ষমতার সঙ্গে তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত হলে তিন দেশের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প সহযোগিতা গড়ে উঠতে পারে। চুক্তির আওতায় যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর অর্থ ভবিষ্যতে তিন দেশ শুধু অস্ত্র কেনাবেচার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং যৌথভাবে সামরিক প্রযুক্তি তৈরি, গবেষণা এবং উৎপাদন করতে পারবে। এতে সৌদি আরব তার স্থানীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে পারবে। পাকিস্তান নতুন প্রযুক্তি ও বাজার পেতে পারে এবং তুরস্ক তার প্রতিরক্ষা পণ্যের জন্য আরও বড় বাজার ও উৎপাদন অংশীদার পেতে পারে। বিশেষ করে ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং নৌ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাও এই চুক্তির বাস্তব সামরিক গুরুত্ব বাড়াবে। নিয়মিত মহড়ার মাধ্যমে তিন দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়তে পারে। একই সঙ্গে যুদ্ধকালীন যোগাযোগ, গোয়েন্দা তথ্য বিনিময়, কমান্ড ও কন্ট্রোল এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা উন্নত হতে পারে। তবে এসব সহযোগিতা বাস্তবে কতটা গভীর হবে তা নির্ভর করবে তিন দেশের রাজনৈতিক সিদ্ধান্ত এবং পারস্পরিক সামরিক আস্থার উপর। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকেও চুক্তিটি তাৎপর্যপূর্ণ। ইসলামাবাদ ঐতিহাসিকভাবে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক বজায় রেখেছে এবং তুরস্কের সঙ্গেও সামরিক সহযোগিতা ক্রমাগত বাড়িয়েছে। ফলে এই তিন দেশের সমন্বিত কাঠামো পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নেয়ার সুযোগ দিতে পারে। একই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের জন্য সৌদি বাজার এবং তুরস্কের প্রযুক্তিগত অংশীদারিত্ব নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এই চুক্তিকে সরাসরি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত সামরিক জোট হিসেবে দেখলে বিষয়টি অতিরঞ্জিত হতে পারে। তিন দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন মাত্রায় কৌশলগত সম্পর্ক বজায় রাখে। ফলে তাদের লক্ষ্য একদিকে নিজেদের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অন্যদিকে আঞ্চলিক অস্থিতিশীলতার সময়ে কৌশলগত স্বাধীনতা বৃদ্ধি করা। বিশেষ করে সৌদি আরব এমন একটি নিরাপত্তা কাঠামো চাইতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বজায় রেখেও আঞ্চলিক পর্যায়ে বিকল্প প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা যায়। সবচেয়ে বড় প্রশ্ন হল চুক্তির যৌথ প্রতিরক্ষা ধারা বাস্তবে কিভাবে প্রয়োগ করা হবে। কোনো সদস্য দেশের উপর হামলা হলে অন্য দুই দেশ সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে নাকি রাজনৈতিক, গোয়েন্দা ও সামরিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা এখনও পরিষ্কার নয়। এছাড়া তিন দেশের ভিন্ন ভিন্ন জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক অগ্রাধিকারের কারণে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতপার্থক্য দেখা দিতে পারে। তারপরও মক্কা প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা স্থাপত্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। তুরস্কের সামরিক প্রযুক্তি, পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তি যদি একটি সমন্বিত কাঠামোর অধীনে কার্যকরভাবে যুক্ত হয়, তাহলে তিন দেশ মিলে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, উপসাগরের নিরাপত্তা সংকট এবং আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার সময় এই উদ্যোগের কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। ফলে মক্কা চুক্তি শুধু তিন দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার দলিল নয়, এটি পরিবর্তিত মধ্যপ্রাচ্যের নতুন এক বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামোর সম্ভাব্য সূচনা। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশই পরস্পর বিরোধী দাবি করছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ওয়াশিংটন তা ধরে রাখবে। তবে এর একদিন পরে ইরানের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হোসেন তাইয়েব সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, হরমুজ এখনও ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আধা সামরিক বাসিস বাহিনীর প্রধান হোসেন তায়েব বলেন, আজ আপনারা দেখছেন হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে তার পথ এগিয়ে নিচ্ছে। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
আমি মনে করি এটি আমরা ধরে রাখব। নতুন এক বার্তায় তিনি দাবি করেন হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করা হবে। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধকে সবাই স্টিলের দেয়াল বলে অভিহিত করেছে এবং এই অবস্থায় ইরানের কিছুই করার নেই। তবে ইরান বলছে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তেহরানের দাবি হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা এখনও তাদের হাতে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিতে সামরিক অবরোধ সৃষ্টি করেছে। এদিকে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী জুনে যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটি পুনরুজ্জীবিত করা এবং চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হলেও তাতে এখন পর্যন্ত একেবারেই কোনো অগ্রগতি হয়নি। জুনের এই চুক্তিতে সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছিল, কিন্তু চুক্তিটি বেশি দিন কার্যকর থাকেনি। 7 জুলাই ট্রাম্প ঘোষণা করেন চুক্তি শেষ হয়ে গেছে। এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায় চুক্তিটি স্থগিত রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা। যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান এই বিষয়ে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্যদিকে তেহরানের দাবি ওয়াশিংটনও নিজের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিশেষ করে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র পূরণ করেনি বলে অভিযোগ করেছে ইরান। এদিকে তুরস্কের আনাদুলু বার্তা সংস্থায় প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানি সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, জুনের 60 দিনের অন্তর্বর্তী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা এই খবর সরাসরি নাকচ করেছেন। তিনি বলেছেন, ইরানের দৃষ্টিতে এমন কোনো সময়সীমা শুরুই হয়নি, তাই বাড়ানোর প্রশ্ন নেই। তার দাবি, চুক্তি হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সেটি লঙ্ঘন করে এবং কয়েকদিনের মধ্যেই চুক্তি থেকে সরে যায়। যুদ্ধের মধ্যে দুই পক্ষের বক্তব্য ক্রমেই কঠোর হচ্ছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর আগে ট্রাম্প দাবি করেন, গত 50 বছরের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহত মানুষের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ফলে সমঝোতার সম্ভাবনার পাশাপাশি নতুন করে সংঘাত বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্বের কারণে এই অচলাবস্থা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সরু জলপথে দিয়ে পরিবহন হতো। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুদ্ধ শুরুর পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি $126 উঠে যায়, যা যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় প্রায় 75% বেশি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক পথে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল মান্দেব প্রণালীর কাছে ইরান সমর্থিত হুথিদের হামলায় একটি ছোট কার্গো জাহাজের 4 জন নাবিক নিহত হন। যুদ্ধ শুরুর পর এটি জাহাজ চলাচলের ওপর হুথিদের প্রথম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করার অভিযোগে একটি পানামার পতাকাবাহী কার্গো জাহাজকে থামাতে মার্কিন নৌবাহিনীর একটি MS-60 হেলিকপ্টার 2টি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটিকে একাধিকবার থামার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। সামুদ্রিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের উপকূলের কাছে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে ওয়াশিংটন সামরিক শক্তির মাধ্যমে জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে, অন্যদিকে তেহরান বলছে প্রণালী এখন তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি, পুনরুজ্জীবন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনাতেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে হরমুজে সামরিক উত্তেজনা, জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি বাজারে অস্থিরতা তিনটি সামনে আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে পুরোপুরি সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে থাকা অবশিষ্ট সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিশ্চিত করেছে ওয়াশিংটন ও বাগদাদ। এর মধ্য দিয়ে 2003 সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের কার্যালয় জানিয়েছে, 30 সেপ্টেম্বর হবে ইসলামিক স্টেট বা IS বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশন শেষ করার এবং অবশিষ্ট বিদেশি বাহিনী প্রত্যাহারের চূড়ান্ত নির্ধারিত তারিখ। 1 অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না, এমন লক্ষ্য জানিয়েছে বাগদাদ। মার্কিন কর্মকর্তারা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বর্তমানে ইরাকে ঠিক কতজন মার্কিন সেনা রয়েছে এবং তাদের
কতজনকে কোথায় পুনর্বিন্যাস করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিল থেকে ইতিমধ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির শুরু 2003 সালে। সাদ্দাম হুসেনের সরকার উৎখাতের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযান শুরু হলে ইরাক কার্যত মার্কিন সামরিক হস্তক্ষেপের কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী বছরগুলোতে বিদ্রোহ দমন, সন্ত্রাস বিরোধী অভিযান এবং ইরাকের নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজে ব্যাপকভাবে যুক্ত ছিল মার্কিন বাহিনী। 2007 সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা এক পর্যায়ে 1,70,000 ছাড়িয়ে যায়। তবে দীর্ঘ যুদ্ধ, ব্যাপক প্রাণহানি ও রাজনৈতিক চাপের পর 2011 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তার শেষ যুদ্ধ সেনাদের ইরাক থেকে প্রত্যাহার করে। কিন্তু মার্কিন সেনাদের এই বিদায় স্থায়ী হয়নি। 2014 সালে আইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে বাগদাদের অনুরোধে যুক্তরাষ্ট্র আবার ইরাকে সেনা পাঠায়। এবার ওয়াশিংটনের ঘোষিত লক্ষ্য ছিল সাদ্দাম সরকার উৎখাত নয়, বরং আইএসকে পরাজিত করা এবং ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেয়া। আইএস তার দখলে থাকা অধিকাংশ ভূখণ্ড হারানোর পর 2021 সালে জোটের আনুষ্ঠানিক সামরিক অভিযান শেষ হয়। এরপরও ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা থেকে যায়। তাদের প্রধান দায়িত্ব ছিল ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেয়া এবং আইএস বিরোধী অভিযানে সহায়তা করা। মার্কিন প্রত্যাহারের প্রধান কারণগুলোর একটি হল আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি। ওয়াশিংটনের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরাক ও জোটভুক্ত দেশগুলো আইএসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন থেকে ইরাকি সেনাবাহিনী, কুর্দিস্তানের পেশমার্গা সহ স্থানীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানে প্রধান ভূমিকা পালন করবে। এছাড়া 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী সামরিক মিশন ধীরে ধীরে শেষ করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এখন চূড়ান্ত প্রত্যাহার বাস্তবায়িত হচ্ছে। তবে এর পেছনে শুধু সামরিক প্রয়োজনীয়তা নয়, ইরাকের সার্বভৌমত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ। বাগদাদ দীর্ঘদিন ধরে বিদেশি সেনা উপস্থিতির অবসানকে নিজেদের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছে। মার্কিন সেনা চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্ক সামরিক সহযোগিতার পরিবর্তে অর্থনীতি, নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের উপর বেশি নির্ভর করবে বলে দুই পক্ষ জানিয়েছে। তবে মার্কিন সেনা প্রত্যাহার মানেই ইরাকের সব নিরাপত্তা সমস্যা শেষ হয়ে যাচ্ছে এমনটা নয়, বরং সেনা প্রত্যাহারের পর ইরাকের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে নিজস্ব নিরাপত্তা কাঠামোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিশেষ করে আইএসের অবশিষ্ট নেটওয়ার্ক এখনও ইরাকের জন্য হুমকি। সংগঠনটি আগের মতো বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ না করলেও বিচ্ছিন্ন হামলা ও গেরিলা তৎপরতার সক্ষমতা ধরে রেখেছে। মার্কিন গোয়েন্দা সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা কমে গেলে ইরাকি বাহিনীকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। এর পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রশ্ন। ইরাকের প্রধানমন্ত্রী বিদেশি সেনা চলে যাওয়ার পর রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ন্ত্রণে আনার জন্য 30 সেপ্টেম্বরের সময়সীমার কথা বলেছেন। কিন্তু ইরানের ঘনিষ্ঠ কয়েকটি শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র সমর্পণে আগ্রহী নয়। ফলে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর রাষ্ট্রীয় কর্তৃত্ব কতটা শক্তিশালী করা যাবে সেটি বড় প্রশ্ন। 30 সেপ্টেম্বর তাই শুধু একটি সেনা প্রত্যাহারের তারিখ নয়, এটি ইরাক যুদ্ধের দীর্ঘ ইতিহাসে একটি প্রতীকী মুহূর্ত। 2003 সালে যে সামরিক অভিযান সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছিল, 23 বছর পর সেই সামরিক উপস্থিতির শেষ অবশিষ্ট অংশ এখন বিদায় নিতে যাচ্ছে। ইরাকের জন্য এটি একদিকে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বড় সুযোগ, অন্যদিকে নিরাপত্তা সক্ষমতার কঠিন পরীক্ষা। যুক্তরাষ্ট্রের জন্য এটি মধ্যপ্রাচ্যের সামরিক সম্পদ ও কৌশল নতুনভাবে সাজানোর অংশ। শেষ পর্যন্ত এই প্রত্যাহারের সাফল্য নির্ভর করবে একটি বিষয়ের উপর, মার্কিন সেনা চলে যাওয়ার পর ইরাক নিজেই কতটা কার্যকরভাবে নিজের ভূখণ্ড, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে। 23 বছরের মার্কিন সামরিক উপস্থিতির সমাপ্তি তাই ইরাকের জন্য কোনো চূড়ান্ত সমাপ্তি নয়, বরং শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক ও নিরাপত্তা অধ্যায়। মার্কিন সেনা চলে যাওয়ার ফলে ইরাকে ইরানের প্রভাব বাড়তে পারে এমন শঙ্কাও রয়েছে। কারণ ইরাকের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ইরানপন্থী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের প্রভাব রয়েছে। তবে মার্কিন প্রত্যাহারকে সরাসরি ইরানের বিজয় হিসেবেও দেখা ঠিক হবে না। বাগদাদ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বজায় রাখার কথা বলছে। অর্থাৎ ইরাক সম্ভবত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিজের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা সরিয়ে নিলেও মধ্যপ্রাচ্য থেকে নিজেদের প্রভাব পুরোপুরি প্রত্যাহার করছে না। সামরিক উপস্থিতির পরিবর্তে কূটনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা অংশীদারিত্বের দিকে সম্পর্ক সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।